বর্তমানে আপনারা যারা রোস্টারভুক্ত হয়ে আছেন এবং দক্ষিণ কোরিয়াতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের জন্য সুখবর হলো আপনাদের চতুর্থ পর্বের ভিসা ইস্যু কার্যক্রমটা খুব শীঘ্রই হতে যাচ্ছে। এখন আপনারা যারা এই রোস্টারভুক্ত শ্রমিক রয়েছেন, ভিডিওর প্রথম দিকে আপনাদের প্রতি কিছু পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, আর ভিডিওর শেষের দিকে এবারে এই যে চতুর্থ পর্বের ভিসা ইস্যু কার্যক্রম হতে যাচ্ছে, এখানে এই ভিসা ইস্যু কবে নাগাদ হবে এবং কী পরিমাণ ভিসা ইস্যু হবে সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা দেখছেন সরাসরি জাফর খান ইউটিউব চ্যানেল থেকে। এখানে দেখুন, এই দক্ষিণ কোরিয়াতে আসার জন্য একজন শ্রমিক যখন এই রোস্টারভুক্ত হয়ে থাকে, এই রোস্টার মেয়াদ মূলত 2 বছর থাকে। অর্থাৎ এই 2 বছরের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় ভিসা ইস্যু হতে পারে। তো এক্ষেত্রে কারো ভিসা ইস্যুর পরিমাণ, যে ভিসা ইস্যুর যে বিষয়টা, কারো বিষয়টা একটু তাড়াতাড়ি ইস্যু হয়, আবার কারো কিন্তু একটু সময় বেশি লাগে। তবে অধিকাংশ যারাই রোস্টারভুক্ত হয়ে আছে অধিকাংশ কিন্তু ভিসা ইস্যু হয়ে যায়, এটা খুব একটা বেশি একটা মিস হয় না। তো এক্ষেত্রে সবার মধ্যে কিন্তু যারা রোস্টারভুক্ত হয়ে আছেন সবার মধ্যে কিন্তু একটা প্রেস্ট্রিকশান বা হতাশা সবসময় কাজ করে যে আসলে এই যে বিষয়টা কবে আসবে, কখন আসবে, এরপর কবে যে কোরিয়াতে যাব। তো এই একটা গুঞ্জন বা এই একটা মনের মধ্যে একটা হতাশা চিন্তা ভাবনা সবসময় কাজ করে যেই পর্যন্ত বিষয়টা ইস্যু না হয়। দক্ষিণ কোরিয়ার ভিসা ইস্যুর যে বিষয়টা, এক্ষেত্রে যারা রোস্টারভুক্ত হয়ে আছেন অনেকের ভিসা তাড়াতাড়ি ইস্যু হয়ে যায়, আবার অনেকের প্রায় রোস্টারের মেয়াদ শেষ পর্যায়ে আসে অনেকের ইস্যু হয়। তো এক্ষেত্রে আমরা এমনও দেখেছি অনেকের রোস্টারের মেয়াদ আর মাত্র 1 মাস আছে, এরপর 15 দিন, 1 সপ্তাহ, এরকম খুব একদম ছুঁই অবস্থা, এরকম সময় কিন্তু ভিসা ইস্যু হয়েছে, এমন নজিরও আমরা দেখেছি। তো এক্ষেত্রে কিন্তু ওই সকল শ্রমিকের কিন্তু হতাশা এবং মানে চিন্তার বাসটা তাদের কপালের মধ্যে বেশি পড়ে যায়। আর যাদের একটু তাড়াতাড়ি ইস্যু হয়ে যায় তাদের তো মানে আগেভাগে কিন্তু বিপদ আপদ কেটে গেল, এই হচ্ছে বিষয়। এখন এই যে ভিসা ইস্যুর যে বিষয়, এখানে মূলত বাংলাদেশ সহ প্রায় 16 থেকে 17টি দেশ থেকে দক্ষিণ কোরিয়া শ্রমিক সংগ্রহ করে থাকে প্রতি বছর। এটা সে অতীত থেকে এই ইপিএস সিস্টেমে চলে আসছে। তো এই ভিসা ইস্যু কম বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। অর্থাৎ যে সকল দেশে শ্রমিকরা দক্ষিণ কোরিয়াতে আসার পর তারা মূলত কোম্পানি সহজে চেঞ্জ করে না এবং কাজের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় এবং পারফরমেন্স ভালো দেখাতে পারে যে সকল দেশের শ্রমিকরা, ওই সকল দেশের ক্ষেত্রে ভিসা ইস্যুর পরিমাণটা ক্রমান্বয়ে বছর বৃদ্ধি পেতে থাকে। আর যে সকল দেশের এই ধরনের একটা মানে ব্যাড রেকর্ড রয়েছে যে অমুক দেশের লোক কিন্তু আসার পরে কোম্পানি চেঞ্জ করে ফেলা, এরপর শ্রমিকরা কিন্তু অতটা কাজের প্রতি মানে আন্তরিক না, এই নানান ধরনের কাহিনী রয়েছে। তো এগুলোর কিন্তু একটা গুঞ্জন এখানে হাওয়া বাতাসে বেশি বেড়ায়। তো এই ক্ষেত্রে ওই সকল দেশের ক্ষেত্রে কিন্তু ভিসা ইস্যুর পরিমাণ কম হয়, এইটাই হচ্ছে শর্টকাট বিষয়। এখন আপনাদের প্রতি আমার মূল পরামর্শ যেটা, সেটা হলো আপনারা যারা এখন রোস্টারভুক্ত হয়ে আছেন এবং দক্ষিণ কোরিয়াতে ইনশাল্লাহ আপনারা আগে পরে যে কোনো সময় যেহেতু প্রবেশ করবেন, তো আপনারা আসার পর এখানে সহজে কোম্পানি চেঞ্জ করবেন না এবং নিজেদেরকে কাজ যতই কষ্ট হয়, দক্ষিণ কোরিয়ার সবগুলো কাজে কিন্তু হার্ডওয়ার্ক এবং কঠোর পরিশ্রম, এটা সার্কুলারেও উল্লেখ ছিল। আপনারা এই সব কিছু মাথায় রেখে কিন্তু এই স্টেপগুলো এগিয়ে আসছেন। তো আপনারা আসার পর কাজের সাথে খাপ খাইয়ে নেবেন নিজেদেরকে, কাজ যতই পরিশ্রম হোক, কষ্ট হোক, এবং কাজের পারফরমেন্স ভালো দেখাতে পারলে ইনশাল্লাহ পরবর্তী প্রজন্মের যারা রয়েছে বা তারা কিন্তু তাদের ভিসা ইস্যু বেশি হবে এবং তারাও কিন্তু খুব সহজে বাংলাদেশিরা বিশেষ করে এখানে আসতে পারবে। তো এই ক্ষেত্রে কিন্তু ভিসা ইস্যুর পরিমাণ বাংলাদেশের ক্ষেত্রে ইনশাল্লাহ বেড়ে যাবে ক্রমান্বয়ে। এখন এই ভিডিওর শেষের দিকে যেটা বলছি, এবারের ভিসা ইস্যু কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেব। এখানে মূলত দক্ষিণ কোরিয়ার এই চতুর্থ পর্বে যে ভিসা ইস্যু হতে যাচ্ছে সেটা হচ্ছে, এখানে মোট কোটার সংখ্যা হচ্ছে 30,140 জন। এর মধ্যে উৎপাদন শিল্পে রয়েছে 20,136 জন, আর শিপ বিল্ডিং রয়েছে 1300 জন, মৎস্য কনস্ট্রাকশনে রয়েছে এই দুইটি সেক্টর মিলে 5,058 জন, কৃষি এবং বনায়ন এখানে 3,648 জন। এই সব কিছু মিলিয়ে মোট মিলে আমাদের 30,140 জনের ভিসা ইস্যু হতে যাচ্ছে।
এরপর দক্ষিণ কোরিয়ার যারা মালিকগণ রয়েছেন, বিভিন্ন কোম্পানির মালিক, তো তারা কিন্তু শ্রমিক যে পরিমাণ যাদের চাহিদা সেই পরিমাণে তারা কিন্তু তাদের যে শ্রম মন্ত্রণালয় বা নতুন রয়েছে ওইখানে তারা কিন্তু আবেদন করতে হবে। তো তারা এই শ্রমিক পাওয়ার জন্য আবেদন করতে হবে মূলত 7 অক্টোবর থেকে 16 অক্টোবর। আমি আবার বলছি 7 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে তারা আবেদনটা করবে। আর তাদের এই আবেদনের যে ফলাফল সেটা ঘোষণা করা হবে নভেম্বরের 4 তারিখে, এই 2024 নভেম্বরের 4 তারিখ। এরপর এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু, অর্থাৎ যেটা ভিসা ইস্যু, সেটা কার্যক্রম শুরু হবে। উৎপাদন এবং শিপ বিল্ডিং যে দুটি খাত, এই দুটি খাতের প্রথমে মূলত ভিসা ইস্যুটা হবে। সেটা হচ্ছে 5 নভেম্বর থেকে 8 নভেম্বর পর্যন্ত, এই 3 দিনের মধ্যে ভিসা ইস্যু হবে। এরপর বাকি যে আমাদের রয়েছে মৎস্য ও কনস্ট্রাকশন আর কৃষি এবং বনায়ন, বাকি 4টি খাত মিলিয়ে সেটা হচ্ছে 11 নভেম্বর থেকে 15 নভেম্বরের মধ্যে ভিসা ইস্যু হবে। তো সব কিছু মিলিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা এই রোস্টারভুক্ত হয়ে আছেন, দক্ষিণ কোরিয়াতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন, আপনাদের সকলের জন্য শুভকামনা। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে যে যে বিষয়গুলো সম্পর্কে নির্দেশনা দিয়েছি, এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে দক্ষিণ কোরিয়াতে আসতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যারা নতুন রয়েছেন, বিশেষ করে ভবিষ্যতে দক্ষিণ কোরিয়াতে আসার জন্য চেষ্টা করছেন এই ইপিএসের এই পদ্ধতিতে, তো আপনাদের জন্য এখানে মূলত 20টা ধাপ অতিক্রম করে আসতে হয়। এবং এই 20টি ধাপ সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, এবং ওই ভিডিও দেখলে আপনারা A to Z মানে অজানা কিছু থাকবে না, এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে আপনারা সব কিছু বিস্তারিত জেনে যাবেন কীভাবে কী করতে হয়। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।